প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের অনলাইন ক্লাসের আমরা অংশগ্রহণ করছি এবং ক্লাসের শুরুতেই আমি তোমাকে স্বাগতম এবং সুস্বাগতম জানাচ্ছি। ভূগোল ও পরিবেশ বিভাগ তথা আব্দুল করিম মৃধা কলেজ নিয়মিতভাবেই অনলাইন ক্লাসগুলো পরিচালিত করে যাচ্ছে, আর আমিও অনলাইন ক্লাস নিয়মিতভাবে পরিচালনা করছি। যারা আমার এই অনলাইন ক্লাসগুলো নিয়মিতভাবে দেখো এবং আমি তোমাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি রাজেন্দ্রনাথ অধিকারী, বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিভাগ, আব্দুল করিম মৃধা কলেজ, পটুয়াখালী। আজ আমি তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গঠন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ক্লাসের শুরুতেই এসো আমরা একটা উপকরণ দেখে নিই। তোমরা কি বলতে পারো এই উপকরণটির নাম কি? এই উপকরণটির নাম হচ্ছে গ্লোব। আচ্ছা, গ্লোব কোন বিষয়ের জন্য বেশি প্রয়োজন বলতে পারো? আচ্ছা, ভূগোল বিষয়ের জন্য বেশি প্রয়োজন। আচ্ছা, আমি ক্লাস শুরুতে তোমাদের একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখে তোমরা বলবে যে আজকের ক্লাসের বিষয়বস্তু। Split open our planet, we would see that it is made up of various zones. The Earth is approximately 8,000 miles or 13,000 kilometers in diameter, from the North Pole to the South Pole. At the center, we have what we call the inner core. It is thought to be a solid metal ball, about 750 miles or 1,200 kilometers thick. This center core is under extreme pressure and is believed to be at least 5,000 degrees Fahrenheit or 2,760 degrees Celsius. Surrounding the inner core is the outer core. This area is about 1,400 miles or 2,300 kilometers thick and is believed to be molten or liquid rock. Nickel and iron are probably the main elements of the outer core. Next is the mantle, approximately 1,800 miles or 2,900 kilometers thick. Geologists think that most of the mantle is solid rock. However, towards the top of this layer, there exists an area of hot, thick, molten rock. This area is called the asthenosphere. And above this area is the cool and rigid outer shell of the Earth, which we call the crust. Geologists sometimes refer to the crust and the solid area directly below it as the lithosphere. As we take a closer look at our diagram, we see that on dry land, the crust is a mere 20 to 60 miles or 30 to 100 kilometers thick. The rock that is similar to a common rock, granite, makes up most of this section of the crust. And under the ocean, the crust is a much thinner layer of rocky material similar to basalt. This section of the crust is approximately 3 to 6 miles or 5 to 10 kilometers thick. ভিডিওটি দেখে তোমরা কি বুঝলে? আচ্ছা, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে তোমরা জানলে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রণালী। আজকে আলোচনার শেষে তোমরা যা যা শিখতে পারবে, অর্থাৎ আজকের আলোচনার শিখন ফল হচ্ছে তিনটি বিষয়ের উপর তোমাদের সাথে আলোচনা করব। অভ্যন্তরীণ গঠন কয়টি স্তরে বিভক্ত করা যায়, অভ্যন্তরীণ গঠন কাঠামো চিত্রের মাধ্যমে দেখাতে পারবে, অভ্যন্তরীণ গঠন কাঠামো বর্ণনা করতে পারবে। আজকে তিনটে বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমার মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো। চিত্রের মাধ্যমে তোমাদেরকে পৃথিবীর গঠন প্রণালী আমি দেখিয়ে দিচ্ছি।
দেখো এই পৃথিবীর গঠন কাঠামোকে প্রধানত কয়টি স্তরে ভাগ করা যায়? 3টি: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল থেকে একেবারে ভিতরে, তারপরে গুরুমণ্ডল ও অশ্বমণ্ডল অর্থাৎ পৃথিবীর উপরিভাগ, এবং এই উপরিভাগকে আমরা ভূত্বক বলে থাকি। ভূত্বক অর্থাৎ এই ভূত্বকের উপরেই সকল প্রকারের অর্থনৈতিক কর্মকাণ্ড সহ জীবনযাত্রার সকল কিছুই এখানে ঘটে থাকে। তাহলে ভূঅভ্যন্তরের কয়টি স্তরে ভাগ করা যায় তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে। আর মনোযোগ সহকারে তুমি দেখো ক্লাসটি এবং অভ্যন্তরীণ গঠন কাঠামো দেখো। আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। ভূত্বক অর্থাৎ এই অশ্বমণ্ডলের উপরিভাগকেই বলা হয় ভূত্বক। দেখো এটিকে আমরা পূর্বের চিত্রে আমি তোমাদেরকে দেখিয়েছি, এটিকে আবার তোমাদেরকে এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো অশ্বমণ্ডল, তারপরে এই অশ্বমণ্ডলের নিচে হচ্ছে তোমার গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা বহির্গুরুমণ্ডল, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। ব্যাসল্ট অঞ্চলে এটি আমরা ব্যাসল্ট অঞ্চলে বলে থাকি, এটি 1448 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি। এরপর হচ্ছে গুরুমণ্ডল 2895 কিলোমিটার। আর কেন্দ্রমণ্ডলকে আমরা দুই ভাগে ভাগ করেছি, বহিঃকেন্দ্র, একটা হচ্ছে অন্তঃকেন্দ্র। বাহিরের অংশ অর্থাৎ 2250 কিলোমিটার, আর ভিতরের অংশ 1225 কিলোমিটার বিস্তৃত। এই যে গোলক, এই দুটি অংশ মিলে আসছে, অর্থাৎ বাহিরের অংশ 2250, ভিতরের অংশ 1225 কিলোমিটার, দুটি যোগ করলে হয় 3475 কিলোমিটার বিস্তৃত। এগুলোকে বলা হয় কেন্দ্রমণ্ডল। আচ্ছা, ভালো করে খেয়াল করো। তাহলে তোমরা একটু এই চিত্রটি অঙ্কন করার চেষ্টা করবে, বা আমরা এই যখনই কলেজ করবে তখনই আমাকে এটি তোমার অ্যাসাইনমেন্ট আকারে দেখাবে। এরপর কেন্দ্রমণ্ডলটা তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো পৃথিবীর কেন্দ্রের চতুর্দিকে 3475 কিলোমিটার ব্যাসার্ধে যে গোলকটি অবস্থিত তাকে কেন্দ্রমণ্ডল বলা হয়। 3475 কিলোমিটার, 3475 কিলোমিটার ব্যাসার্ধে যে গোলকটি অবস্থিত তাকে কেন্দ্রমণ্ডল বলা হয়। এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 10 থেকে 13.6, অর্থাৎ এটি পানির তুলনায় 10 থেকে 13.6 গুণ ভারী। দেখো এই লৌহ নিকেল পারক্সিসা প্রভৃতি ভারী উপাদানে গঠিত। এই স্তর লৌহ নিকেলের পরিমাণ বেশি থাকার জন্য একে নাইকো বলা হয়। এটি এত কঠিন যে এখানে এই ভূঅভ্যন্তর সম্পর্কে জানার জন্য আমরা ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি, অর্থাৎ এটি ভূমিকম্পের তরঙ্গের গতিবেগের মাধ্যমে আমরা এই ভূঅভ্যন্তর সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। অর্থাৎ এই যে কেন্দ্রমণ্ডলের বাহিরের অংশটি তরল অবস্থায় আছে, এখান থেকে তোমার ভূমিকম্পের যে তরঙ্গ, দুটি তরঙ্গ রয়েছে, একটা এস তরঙ্গ, একটা হচ্ছে পি তরঙ্গ। এস তরঙ্গ তরল বস্তুর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, কিন্তু পি তরঙ্গ প্রবেশ করতে পারে। কারণ কাজেই এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলের বাহিরের অংশে আসার পরে বেঁকে যায়, আর ভিতরের পি তরঙ্গটা একেবারে কেন্দ্রমণ্ডলে প্রবেশ করে। এ দ্বারা বোঝা যাচ্ছে যে কেন্দ্রমণ্ডলটি এই পি তরঙ্গ এস তরঙ্গ প্রবেশ করতে পারে না, এই জন্য বোঝা যাচ্ছে যে এটি তরল অবস্থায় রয়েছে। যাই হোক, এখন আমরা আলোচনা করব গুরুমণ্ডলকে নিয়ে। দেখো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, পাশের ভিডিওতে গুরুমণ্ডলটি, এই গুরুমণ্ডলকেও আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা বহির্গুরুমণ্ডল, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। দেখো চিত্র তোমাকে ভালোভাবে নির্দেশনা করা হয়েছে। কেন্দ্রমণ্ডলের উপরের দিকে 2895 কিলোমিটার ব্যাসার্ধে যে গোলকটি, 2895 কিলোমিটার ব্যাসার্ধে যে গোলকটি তাকে বলা হয় গুরুমণ্ডল। এটি সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপাদানে গঠিত। সিলিকন ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকার জন্য একে বলা হয় সীমা। এটি সিলিকনের সি এবং ম্যাগনেসিয়ামের মা যুক্ত হয়ে হয় সীমা। এর ঘনত্ব হচ্ছে 8, অর্থাৎ এটি পানির তুলনায় প্রায় 8 গুণ ভারী। এর উপরের দিকে 1448 কিলোমিটার এরিয়া ব্যাসল্ট জাতীয় উপাদানে গঠিত। এটি ব্যাসল্ট অঞ্চল বলা হয়। ব্যাসল্ট শিলা এটি একটি আগ্নেয় শিলা, এটি দ্বারা এটি গঠিত। আর এই বহির্গুরুমণ্ডলের উপরিভাগ থেকেই আগ্নেয়গিরির অগ্নুৎপত্তি হয়ে থাকে। এরপরে আছে অশ্বমণ্ডল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর।
দেখো, অর্থাৎ গুরুমণ্ডলের উপরের অংশকে বলা হয় অশ্বমণ্ডল। এটি অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপাদানে গঠিত। এই সকল উপাদানের মধ্যে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকার জন্য এটি শিয়াল স্তরও বলা হয়। এখন এখানে এটি গুরুত্ব অপরিসীম। এখানে যত রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে সকল কিছু এখানে ঘটে থাকে, এবং উদ্ভিদ, তারপরে তারপর কৃষিকাজ, সকল প্রকার জীবজন্তু এখানেই বসবাস করে থাকে। অর্থাৎ অশ্বমণ্ডলের উপরিভাগ এটি হচ্ছে ভূত্বক। তোমরা জানো এই ভূত্বক, এটি অর্থাৎ পৃথিবীর উপরিভাগ, একে বলা হয় আমরা পৃথিবীর চামড়াও বলে থাকি। ভূ অর্থ পৃথিবী, ত্বক অর্থ চামড়া, অর্থাৎ পৃথিবীর চামড়া। এটি সমুদ্র তলদেশে হচ্ছে 3 কিলোমিটার এবং পর্বত তলদেশে হচ্ছে 17 কিলোমিটার, এবং গড় গভীরতা হচ্ছে পর্বত তলদেশে 40 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে 3 কিলোমিটার। গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার পর্যন্ত রয়েছে। যাই হোক, এখন আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করি যে ভূ অভ্যন্তরকে কয়টি স্তরে ভাগ করা যায়। নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে। কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? গুরুমণ্ডলের কী কী উপাদান দ্বারা গঠিত? অশ্বমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়? অশ্বমণ্ডলের অপর নাম কি? এই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই এখন তোমরা পারবে, এবং বাড়িতে তোমরা একটু আমার এই ক্লাস করে এই বইগুলির অধ্যায়টা একটু ভালো করে পড়বে। তাহলেই তোমরা এই অধ্যায় সম্পর্কে ধারণা করতে পারবে। আর যেখানে তোমাদের বুঝতে সমস্যা হবে সেগুলো আমাকে জানাবে এবং কমেন্ট করবে এবং জানাবে। এবং এই এখন তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, ভূ-অভ্যন্তরের গঠন কাঠামোকে বর্ণনা এবং চিত্রসহ এটি তোমার অ্যাসাইনমেন্ট আকারে লিখে রাখবে এবং আমাকে প্রতিষ্ঠান করার পরেই তোমরা আমাকে দেখাবে। যে আজকের জন্য তোমাদের ধন্যবাদ। সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, এবং এটি আমি প্রত্যাশা করছি।